ব্যাংকে জব করে এমন পাত্র বা পাত্রীকে বিয়ে করা হারাম নাকি হালাল, এই বিষয় নিয়ে আজকে আমি আলাপ করব। কারণ মোটামুটি যারা আমার কাছ থেকে বায়োডাটা বানায় নেন বা যারা হচ্ছে আমাদের কাছ থেকে ম্যাচ মেকিং সার্ভিসটা নিচ্ছেন বর্তমানে, তাদের অনেকেই কিন্তু আসলে এই বিষয় নিয়ে একটা দ্বন্দ্বে ভোগেন। অনেকে আছেন যারা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম এবং এই কারণে বলে দেন যে আসলে ব্যাংকে জবটা আমার জন্য গ্রহণযোগ্য না। আবার অনেকে আছেন যারা দাবি করেন যে প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু ওনারা নিজেরাও হয়তো ব্যাংকেই জব করতেছেন, অথবা মনে করেন যে ওনারা ব্যাংকে জবের পাত্র নিয়ে কোনো সমস্যা নেই, বরং সরকারি ব্যাংকে জব করে এমন পাত্র ওনাদের কাছে আসলে গ্রহণযোগ্য। তাহলে এখন আসেন যে এই ডিবেটটা আমরা একটু নিষ্পত্তি করি। প্রথম বিষয় হচ্ছে, দেখেন আমি একটু কয়েকটা দিক থেকে বিষয়টা আলোচনা করব। একটা দিক হচ্ছে আলেমদের ফতোয়া কি সেইটা, আরেকটা দিক হচ্ছে লজিক্যাল আসলে বিষয়টা কি সেইটা, আর লাস্ট দিক হচ্ছে অনেকে আছেন যারা হচ্ছে কিছু অজুহাত দিয়ে ব্যাংকে জবকে আসলে জায়েজ করেন, সেই অজুহাতগুলোকে আসলে ভ্যালিড কিনা সেইটা। এই তিন দিক দিয়ে আমি আলোচনা করব। শুরু করা যাক। প্রথমেই আসে হচ্ছে আলেমদের মতামত। দেখেন, কোরআন শরীফে যেহেতু স্পষ্ট বলা আছে যে সুদের সাথে সম্পর্কিত যারা আছেন তারা হচ্ছে আসলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সমান। মানে কেউ যদি সুদ নেয় বা কেউ যদি সুদের সাথে সম্পর্ক রাখে, তাহলে সেটা হচ্ছে অ্যাজ ইফ সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কেন এই এই আয়াতটা বলা হয়েছে সেটা নিয়ে পরে একটা ভিডিও আমি করব, কিন্তু সেটার জন্য আজকের দিন না। এই আয়াত থাকার কারণে এবং অনেক কঠিন হাদিস থাকার কারণে সুদের বিষয়ে আলেমরা সরাসরি মতামত এটাই দিছে যে না, ঠিক আছে, ওকে ফাইন, যে যেহেতু ব্যাংকের সাথে সুদের সম্পর্ক একদম ওতপ্রোতভাবে জড়িত এবং ব্যাংকের যে লাভ লোকসানের যে হিসাব, এটা মেইনলি হচ্ছে ঋণের মাধ্যমে হচ্ছে সুদ কেন্দ্রিক বেসিক্যালি। মানে আপনাকে ব্যাংক ঋণ দিবে, আপনার কাছ থেকে বেশি সুদ আদায় করবে, এই নিয়মে যেহেতু ব্যাংক চলে, সেহেতু যারা আসলে ব্যাংকে জব করতেছেন তাদের জবটা আসলে হালাল না। ঠিক আছে, তাদের জবটা আসলে হালাল না। আচ্ছা, এটা হচ্ছে আলেমদের মতামত। এখন আমি একটু আমার কিছু লজিক এখানে দেই। সেটা হচ্ছে, দেখেন, যদিও আলেমরাই মতামতটা দিয়েছেন এবং তাদেরকে আমি সম্মান করি, কিন্তু বিষয় হচ্ছে আমার মনে হয় কিছু বিষয় ওনারা আসলে এখানে কনসিডারেশনে নিচ্ছেন না। নিলে হয়তো বা ব্যাংক জবটাকে হারাম বলাটা এতটা ইজি হতো না। আমি কেন এই কথাটা বললাম সেটা একটু বলি। আগেই বলতেছি, আমি এখন যা বলবো তা হচ্ছে লজিক্যাল আর্গুমেন্ট। এটা কোনোভাবেই কোনো ফতোয়া হিসেবে কেউ নেবেন না, কেননা হচ্ছে আমি কোনো আলেম না, এই কারণে আমি জেনারেল পুরো একজন ব্যক্তি। আচ্ছা, এখন দেখেন, মনে করেন যে আপনি একজন কৃষি বিজ্ঞানী। বাংলাদেশের সবচেয়ে বেশি আবিষ্কার করেন কারা? কৃষি বিজ্ঞানীরা। নতুন হাইব্রিড জাতের ফসল, ফল ফলাদি, বীজ, এগুলো কিন্তু আমাদের কৃষি বিজ্ঞানীরা মাশাআল্লাহ অনেক ভালো উদ্ভাবন করতেছেন। এখন যদি আপনার হাজব্যান্ড কৃষি বিজ্ঞানী হয়, আপনি নিশ্চিতভাবেই মেয়ে হিসেবে বলবেন যে আমার হাজব্যান্ড 100% হালাল ইনকাম করে। বা ধরেন যে আপনার হাজব্যান্ড একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, আপনি বলবেন যে তার ইনকাম হচ্ছে হালাল, অবভিয়াসলি। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে এখানেই, যে আপনার কৃষিবিদ বিজ্ঞানী হাজব্যান্ড বা কৃষিবিদ বিজ্ঞানী ওয়াইফ ধরেন যে মাসে ব্যয় হচ্ছে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা আসে কোত্থেকে? আপনি বলবেন যে কৃষিবিদের যে ইনস্টিটিউটটা আছে তারা দেয়, খুব ভালো কথা। আমার কথা হচ্ছে তাদের কাছে টাকাটা কোত্থেকে আসলো? নিশ্চয়ই কোথা থেকে তাদের কাছেও আসছে। এরকম করে আমরা যদি সোর্স যদি আমরা তালাশ করলে একসময় দেখা যাবে যে টাকাটা আলটিমেটলি আসছে ব্যাংকের কাছ থেকে। মানে এই যে 1,00,000 টাকা যেটা নিল কৃষি বিজ্ঞানী, সেই 1,00,000 টাকাটা আলটিমেটলি ব্যাংক ছাপাই দিছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, ব্যাংক যখন টাকা ছাপানোর পরে কি ব্যাংক কি টাকাটা হচ্ছে কারো হাতে দিয়ে আসে? কি মনে হয়? উত্তর হচ্ছে না, কখনোই দিয়ে আসে না। তাহলে ব্যাংক কি করে? ব্যাংক বলে হচ্ছে যে ঠিক আছে, কে আমার কাছ থেকে ঋণ নিবা, সে হচ্ছে প্রপোজাল জমা দিয়ে আমার কাছ থেকে ঋণ নাও, বা কোনো একটা কিছু, মানে ওই থাকে না যে আমরা জামানত রাখি, যে জামানত, যে একটা জমি জামানত রেখে ঋণ নেওয়া, তোমরা জমি জামানত রেখে আমার কাছ থেকে ঋণ নাও। তার মানে বেসিক্যালি এই 1,00,000 টাকা কেউ না কেউ বাংলাদেশের ঋণ নিছিল বাংলাদেশ ব্যাংক থেকে, যার কিনা টাকা ছাপানোর এখতিয়ার আছে। এবং সেই 1,00,000 টাকাটাই আসলে হাত ঘুরে 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 এই কৃষি বিজ্ঞানীর কাছে বর্তমানে আসছে। তার মানে বোঝা গেল যে কোনো টাকাই আসলে ঋণ নেওয়া ছাড়া সৃষ্টি হয় না। এখন দেখেন, যদি আমি এমন একটা কথা বলি, ধরেন যে কোনো একজন মুসলমানের নামাজ পড়ার জন্য এর আগে মদ খাওয়া জরুরি। মানে মদ যদি সে না খেতে পারে, তাহলে আসলে তার জন্য নামাজ পড়াটা আসলে কোনোভাবেই পসিবল না। মানে এটা এটা যে কোনো কারণেই হতে পারে, হয়তোবা যে মদ না খেলে নামাজ সে পড়তে পারে না কোনোভাবেই। এখন সে বললো যে না, ঠিক আছে, মদ খাওয়া যেহেতু হারাম, আমি মদ খাবো না, মদ খাবে আমার ভাই রাসেল। তাহলে কি করলো, সে রাসেলকে মদ খাওয়ালো। মদ খাওয়ানোর পর তার যে এই যে চাহিদা, যে মদ খাওয়ার আগে নামাজ পড়া যাবে না, সেই চাহিদা পূরণ হওয়ার পরে সে এখন নামাজ শুরু করে দিল। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, রাসেলের নামাজটা কি সঠিক হয়েছে? আপনারা সবাই বলবেন এটা তো ফাতরামি হলো।
ঠিক না? কারণ রাসেল হচ্ছে, কারণ মানে এই যে ছেলেটা, আমি রাসেল বলে ফেলছি মনে হয় ভুলে, সরি, যেই ছেলেটার কথা বললাম যে মদ না খেলে নামাজ হয় না, সে আলটিমেটলি কিন্তু পাপটা রাসেলকে দিয়ে করাইছে, ওরে নিজে নামাজ পড়ছে, কাজেই যেই লাও সেই কদিই কিন্তু আলটিমেটলি হয়েছে। তাহলে সেরকম যদি হিসাব করা হয়, তাহলে কিন্তু আলটিমেটলি যেই লোকটা বেতন পাচ্ছে অ্যাজ এ বিজ্ঞানী কাজ করে, সেও কিন্তু আলটিমেটলি ঋণ নিছে এক সময়, তার টাকা থেকেই আসলে কিন্তু বেতনটা পাচ্ছে। এটা কিন্তু একদম ক্লিয়ার কাট বিষয় কিন্তু, মানে এখানে কিন্তু আসলে মানে ডিবেটের কিছু নাই, টাকা এভাবেই সৃষ্টি হয় মানে বর্তমান আধুনিক অর্থনীতিতে। এর কারণ হচ্ছে বেসিক্যালি যে বর্তমান অর্থনীতি কিন্তু আসলে ব্যাংক নির্ভর, হ্যাঁ ব্যাংক কেন্দ্রিক। এই কারণে এটা আপনারা জানেন, আমিও জানি। এখন যেহেতু আমরা সবাই এটা বুঝলাম, তাহলে এখন যদি আমি বলি যে ব্যাংকের সাথে যারা হচ্ছে সম্পর্কিত জবের সাথে, তাদের জবটা আসলে হালাল হবে না, তাহলে আসলে দেশের অর্থনীতি কিভাবে চলবে এবং কৃষি বিজ্ঞানী তার বেতনটা কিভাবে আসলে পাবে? এই উত্তরটা কেউ আমাকে কাইন্ডলি দিয়ে যাবেন। দেখেন, অনেকেই আমাকে এখন গালি দিতে পারেন, কারণ গালি দেওয়া বাংলার এখন স্বভাব হয়ে গেছে, কারণ গালি দিতে তো আর পয়সা লাগে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আমার সামনে এসে তো আমাকে গালি দিতে হবে না আপনারা, তাই না? আপনারা কিবোর্ডে টাইপ করবেন, একটা এন্টার দিবেন, কোনো পয়সাও ব্যয় হবে না। কিন্তু যদি আমি বলে দিতাম সামহাও যদি একটা ব্যবস্থা করা যেত ফেসবুকে, যে প্রত্যেক গাড়ি দেওয়ার জন্য আপনাকে 10 টাকা ব্যয় করতে হবে, কয় টাকা ব্যয় করতে হবে? 10 টাকা। তারা দেখতেন যে কেউ আর গালি দিত না, মানে এতটাই গরিব এরা। ঠিক আছে, যে 10 টাকা ব্যয় করতে হবে গালি দিতে হয় এই লোককে, কেউ আর তখন আর একটা গালিও আমাকে দিত না। এটা হচ্ছে বাস্তবতা। যা গালি দিলে দিবেন, সমস্যা নেই, কিন্তু আপনি লজিকটা চিন্তা করে দেখবেন যে এটা যদি লজিক হয়, তাহলে আসলে ব্যাংকের জব হারাম কীভাবে হয় আসলে, এটা আসলে আমি জানি না, আর এমনি ভালো বলতে পারবেন। আচ্ছা, এখন ফাইনাল বিষয়ে আসি। যারা হচ্ছে ব্যাংক জবকে আসলে ভ্যালিডিটি দেয় বা হচ্ছে ব্যাংক জবকে ভ্যালিড বলে বা হালাল বলে, তাদের লজিকটা আসলে কি? আমি কয়েকজন ক্লায়েন্টের কাছে লজিকটা আমি নিছি, যারা হচ্ছে নিজেরা বলছে যে আমি প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু নিজেরা ব্যাংক জবের সাথে ইনভলভ। আমি তাকে জিজ্ঞেস করছি যে আলেমরা তো বলেন যে ব্যাংক জব হারাম, আপনারা বলছেন আপনারা প্র্যাকটিসিং মুসলিম, আবার ব্যাংক জবও করেন, এটা কীভাবে সম্ভব? তাদের লজিক হচ্ছে একটাই, যে ব্যাংক জব ছাড়া তারা আসলে অন্য কোনো রেসপেক্টফুল জব পায়নি, রেসপেক্টেবল জব পায়নি। দেশের জবের মার্কেটের অবস্থা খুবই খারাপ, এবং এই কারণে তারা চিন্তা করছে যে যেহেতু আসলে তাদের হচ্ছে সমাজে সম্মান রক্ষার জন্য বা নিজের একটা ভালো অবস্থান তৈরির জন্য ব্যাংক জবই একমাত্র হাতিয়ার, কাজেই তারা এটাই আলটিমেটলি বেছে নিছে। তাদের লজিক হচ্ছে এটা। তাহলে আপনি এখন চিন্তা করেন, আমি একটা খুব খারাপ লজিক দিই, যে ধরেন যে কোনো একজন মেয়ের অবস্থা খুব খারাপ, তার হচ্ছে অবস্থা খুবই খারাপ, অর্থনীতির অবস্থা ভালো না, তার মনে করেন 3টা বাচ্চা আছে, স্বামী ছেড়ে চলে গেছে। এখন এই বাচ্চাদের খাওয়ানোর মতো টাকা তার কাছে আসলে এনাফ নাই। এখন সে 2টা কাজ করতে পারে, একটা হচ্ছে যে মানে সকাল বিকাল রাত মানুষের বাসায় সে কাজ করতে পারে 3 বেলা, অথবা সে আরেকটা শর্টকাট ওয়ে আছে, সে হচ্ছে দেহ ব্যবসা করে। ঠিক আছে, দেহ ব্যবসা করে সে টাকা আয় করতে পারে খুব সহজেই, অনেকগুলো টাকা, দেখতে মনে করেন মেয়েটা ভালো। এখন যদি মেয়েটা বলে যে যেহেতু আসলে আমার আমার আসলে টাকা দরকার এবং আমি কুইক মানি চাই, কাজে আমি হচ্ছে দেহ ব্যবসার সাথে আমি জড়াই গেলাম এবং আমি মনে করি যে এটাতে আল্লাহ কিছু মনে করবে না, আপনারা নিশ্চয়ই বলবেন যে আসলে এটার কোনো মানে হয় না। তো এই যে লজিকটা মানে যারা দেন আর কি, যে হচ্ছে যেহেতু কোনো রেসপেক্টেবল জব পাচ্ছি না, কাজেই হচ্ছে ব্যাংক জবটাই আমাদের একমাত্র হাতিয়ার, তাদেরকে আমি বলবো যে সব জব যেগুলো হালাল সবই রেসপেক্টেবল। একজন ক্লিনার যে মন দিয়ে ক্লিন করে, রেসপেক্টেবল জব করে। মনে করেন যে একজন প্লাম্বার, যিনি হচ্ছে কিচেন সিঙ্ক এগুলো ঠিক করেন, উনি ওনার ঘাম ফেলে হালাল ইনকাম করেন, রেসপেক্টেবল জব করেন। এখন আপনারা বাঙ্গু সমাজ তাদের রেসপেক্ট দেন না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমার কাছে এই ধরনের ডিসরেসপেক্ট কখনোই মনে হয় না। তো এই হচ্ছে মোটামুটি ব্যাংক জব নিয়ে আমার পূর্ণাঙ্গ আলোচনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদিও আমি খুব ডিসাইসিভ না আমার আলোচনার মধ্যে, কিন্তু এটা মোটামুটি আমার জ্ঞান থেকে আমি বললাম। প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, ম্যারেজ বায়োডাটা তৈরি করা, রিকোয়ারমেন্ট লিস্টিং এবং ম্যাচ মেকিং, সব ধরনের ম্যারেজ রিলেটেড সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। আপনারা আগ্রহী হলে অবশ্যই আমাদের মেসেঞ্জারে নক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।